আচ্ছা বাপ্পাদা, তুমি ড্রাকুলা বিশ্বাস করো? ওসব আমি বিশ্বাস করি না। আচ্ছা কাকাবাবু, স্লিপারটা যদি গাড়ির কারণ না হয়? তাহলে বুঝতে হবে সিরিয়াস কিছু। বগিতে অনেক লোক আছে? অ্যাটলিস্ট 40, অন্তত 40 জন। বাপ্পাদা, একটা জিনিস দেখে যাও। এসব জায়গায় বেশ কিছু স্মাগলার আছে, সাংঘাতিক তারা। শুনেছি অল্প বয়সী ছেলেদের চুরি করে আটকে রাখে, তারপর তাদের দিয়ে স্মাগলিং এর কাজ করায়। যাই হোক, এখনই আমাদের বেরিয়ে পড়তে হবে। কোন পথে গেছে জানেন? ভৌতিক বাঙালিতে আজ শুনবেন মানবেন্দ্র পাল রচিত বাপ্পার অ্যাডভেঞ্চার সিরিজের দ্বিতীয় গল্প, কুকুরটা কোথায় গেল। গল্পটি অপ্রাপ্ত মনস্কদের জন্য, অর্থাৎ শিশু, কিশোর এবং সর্বোপরি যারা মনে মনে এখনও ছেলেবেলাতেই রয়ে গেছেন তাদের জন্য। বিশেষ ধন্যবাদ দেব সাহিত্য কুটির পাবলিশার্সকে আমাদের এই উদ্যোগে পাশে থাকার জন্য। শুরু হচ্ছে কুকুরটা কোথায় গেল। এমনিতেই নিজেদের গ্রামে বাপ্পার আদর খুব। ওর বুদ্ধি, সাহস আর গায়ের জোরের প্রশংসা সবাই করে। তারপর সন্তুদের বাড়ি ডাকাতের ব্যাপারটা ও যখন আশ্চর্যভাবে ধরে দিলে, তখন সকলে অবাক হয়ে গেল। বাপ্পার খাতিরও গেল বেড়ে। এখন কেউ কোনো বিপদে পড়লেই বাপ্পার কাছে ছুটে আসে। ছোটখাটো চুরি চামারি হলে আগে বাপ্পার ডাক পড়ে, আর ও ঠিক একজন খুদে গোয়েন্দার মতো তদন্ত করে। ভালো করে পরীক্ষা করে অপরাধী কোনো পায়ের ছাপ রেখে গেছে কিনা, অপরাধী কোনো ক্লু ফেলে গেছে কিনা, ইত্যাদি ইত্যাদি। একবার তো ও একটা ঘড়ি চুরির ব্যাপারে আশ্চর্যভাবে চোর ধরে দিল। বাপ্পার সবাই বন্ধু, কিন্তু মাত্র 2-1 সঙ্গে ওর বেশি ভাব। যেমন একজন হচ্ছে সন্তু। সন্তু কোনো অংশেই তার যোগ্য নয়, তবু ওই যে সকলে ওর পেছনে লাগতো, সেই জন্যেই তাকে যেন আগলে আগলে চলতো বাপ্পা। বাপ্পার আরেক বন্ধু রঞ্জু। রঞ্জু ছিল ওদের মহকুমার সাব ডেপুটির ছেলে। বুঝতেই পারছ, বেশ বড় লোকের ছেলে। আদুরে আদুরে ভাব। ওর নেশা কেবল ভালো ভালো জামা প্যান্ট কেনা। একবার শহরে ফুটবল খেলতে গিয়ে বাপ্পার সঙ্গে রঞ্জুর খুব ভাব হয়ে গেল। রঞ্জু বললে, তুমি ডিটেকটিভ বই কত পড়তে চাও? আমার বাড়িতে এসো, শার্লক হোমসের হোল ওয়ার্কস আমাদের আছে। বাপ্পাদের গ্রাম নৃপপল্লী থেকে শহর 8 মাইল দূরে। বাস আছে, কিন্তু বাপ্পা বাসের পরোয়া করেন না, সাইকেলেই চলে যায়। রঞ্জুদের কোয়ার্টারে গিয়ে ওর বাবার লাইব্রেরি দেখে বাপ্পা তো অবাক। নানা রকমের বই, তার মধ্যে ডিটেকটিভ বইও আছে, কিন্তু বইগুলো সব ইংরেজিতে লেখা। বাপ্পা মুশকিলে পড়ল। রঞ্জুর বাবা সস্নেহে বললেন, আরে ঘাবড়াচ্ছ কেন? ছুটির দিনে এখানে চলে এসো, ইংরেজি বোঝবার চেষ্টা করো। যেখানে বুঝতে পারবে না আমি বলে দেব। আগেই ভয় পেলে কোনো কিছু শেখা যায় না। সেই থেকে বাপ্পা প্রায় রঞ্জুদের বাড়ি চলে আসে। গল্প পড়ার ফাঁকে ফাঁকে রঞ্জু মাঝে মাঝে সুটকেস খুলে তাকে তার জামা প্যান্টের স্টক দেখায়। আমি যেখানেই যাই সেখান থেকেই শার্টিংয়ের কালেকশন নিয়ে আসি। সেও এক মজার ব্যাপার। নতুন নতুন জামায় আবার স্লিপ আঁটা। মাদ্রাজ, বোম্বে, বিলাসপুর
দিল্লি, কাশ্মীর ইত্যাদি। অর্থাৎ যেখানে যখনই সে গিয়েছে সেখান থেকে ভালো জামা প্যান্ট কিনে পরুক না পরুক এনে স্টক করেছে। এটা তার এক ধরনের হবি। এবার পুজোর ছুটিতে রঞ্জুরা বেড়াতে যাবে কন্যাকুমারী। রঞ্জু বাপ্পাকে বললে, তুইও চল। রঞ্জুর বোন এভা খুবই ছোট, সে তো এর মধ্যেই বাপ্পার খুব ভক্ত হয়ে উঠেছে। বাপ্পার অ্যাডভেঞ্চারের ঘটনা যত শোনে ততই আর নড়তে চায় না। ও আনন্দে নেচে উঠে বলল, বাপ্পাদা, তুমি আমাদের সঙ্গেও চলো, সারা ট্রেনে অনেক গল্প শোনা যাবে। রঞ্জুর বাবা মা তো বাপ্পাকে সঙ্গে নেবার জন্যে ঝুলোঝুলি। ওর মতো একটা ছেলে সঙ্গে থাকলে অনেক নির্ভর। অগত্যা বাপ্পাকে রাজি হতে হলো। দীর্ঘ 21 দিনের জার্নি। একটা ট্রাভেল এজেন্সির সঙ্গে ওরা সবাই রওনা হয়ে গেল। ট্রাভেল এজেন্সির সুবিধে ওদের টাকা দিয়ে দিলে ওরাই ট্রেনে রিজার্ভড বগিতে সব জায়গা ঘুরিয়ে দেখাবে। থাকা খাওয়ার ব্যবস্থা ওরাই করে। এছাড়াও টিকিট কাটা, রিজার্ভেশন করা, হোটেল খোঁজা, রিক্সা, টাঙ্গা, ট্যাক্সি ভাড়া করা, এসব প্যাসেঞ্জারদের কিছুই করতে হয় না। একটা বিরাট বগি রিজার্ভ করা হয়। জনা 40 প্যাসেঞ্জার একসঙ্গে থাকে। সারা দক্ষিণ ভারত ঘুরে ফেরার পথে ওদের বগিটা তিরুনেলভেলি নামক একটা অখ্যাত স্টেশনে কেটে রাখা হলো ভোরবেলায়। সেদিন রাত 10টায় অন্য একটা গাড়ির সঙ্গে বগিটা জুড়ে দেওয়া হবে। ভোরবেলায় বগিটাকে সরিয়ে রাখা হলো সাইডিংয়ে। ব্যাস, এখন অখণ্ড অবসর। সারাদিন শুয়ে বসে সময় কাটাও। রঞ্জু বাপ্পা ছেলে মানুষ, তারা কি আর গাড়ির খুপড়ির মধ্যে হাত পা গুটিয়ে পড়ে থাকতে পারে? সকালে চা জল খাবার পর রঞ্জু বাপ্পাকে বললে, চল একটু ঘুরে আসি। কোথায় আবার বেরোবে? এই তো বাবা, একটু সামনেই যাব। তাড়াতাড়ি ফিরো, অচেনা অজানা জায়গা। দাদা, আমিও যাব। কিন্তু ইভার মা কিছুতেই যেতে দিলেন না। বেচারি ইভা মন খারাপ করে বসে রইল। ওরা দুজন বেরিয়ে গেল। জায়গাটা একেবারে পল্লী গ্রামের মতো। স্টেশন থেকে বেরিয়েই জঙ্গল। পাকা বাড়ি চোখেই পড়ে না, লোকের চিহ্ন নেই। যে 2-4 জন লোক দেখা গেল তারা খুবই গরিব, খেটে খাওয়া মানুষ। মাঝে মধ্যে গরুর গাড়ি চলেছে কাদা ভেঙে। এখানকার গরুর গাড়িগুলো ঠিক বাংলাদেশের মতো নয়। চারিদিকে তাকাতে তাকাতে বাপ্পা চলছিল। হঠাৎ রঞ্জু লাফিয়ে উঠল। সরে আয়, কুকুর। বাপ্পা দেখল একটা রোগা হাড় জিরজিরে কুকুর তাদের পিছু পিছু আসছে। কুকুরটা নিতান্ত বাচ্চা নয়, আবার বড়ও নয়, কিন্তু চেহারা দেখলে ভয় করে। এত রোগা যে মনে হয় সত্যি করে কুকুর নয়, কুকুরের প্রেতাত্মা। তাছাড়া রংটাও কুচকুচে কালো। অত কালো কুকুর ওরা কখনো দেখেনি। কুকুরটা খিদে ধুকছে, আর চোখ দুটো যেন ধকধক করে জ্বলছে। ব্যাস, বাপ্পার মন অমনি গলে গেল। আতু, আহ আহ। এসব দেশের বেশিরভাগ মানুষই বাংলা বোঝে না, কিন্তু আশ্চর্য, কুকুরটা দিব্যি বুঝল। আর সঙ্গে সঙ্গে বাপ্পার কাছে এসে ল্যাজ নাড়তে লাগলো। ইস, কুকুরটা অনেক দিন খেতে পায়নি গো। বলেই পকেট থেকে বিস্কুটের প্যাকেট বের করে তা থেকে একটা ছুঁড়ে দিল। কুকুরটা যেন এক নিঃশ্বাসে সেটা লুফে নিল। বাপ্পারা তখন এদিক ওদিক দেখতে দেখতে এগোচ্ছে। এখানে
পরপর কয়েকটা দোকান। দোকানগুলো মোটেই সাজানো গোছানো নয়। একটা গাছের তলায় কাঠের ফ্রেমে দোকান, কোনোটা চায়ের দোকান, কোনোটা খাবারের। খোলা অবস্থাতেই মিষ্টিগুলো থালায় সাজানো, যেমন আমাদের দেশে গ্রামগঞ্জের মেলার দোকানে সাজানো থাকে। ভন ভন করে মাছি বসছে আর রাস্তার ধুলো উড়ে পড়ছে। দোকান আছে, দোকানদার আছে, কিন্তু খদ্দের নেই। লোক কোথায় যে জিনিস কিনবে? দোকানে দোকানে যে লোকগুলো রয়েছে তাদের শুধু কালো কালো চেহারাই নয়, দেখতেও ভয়ঙ্কর। এদের দুজনকে দেখে একজন দোকানি যেন অবাক হলো। সে অমনি আরেকজনকে ডেকে এদের দুজনকে দেখালো। তারপর নিজেদের মধ্যে কি যেন বলাবলি করল। বাপ্পাদের এবার লক্ষ্য পড়ল, সামনেই একটা সামান্য চায়ের দোকানে কয়েকটা সুন্দর সুন্দর জামার কাপড়ের থান ঝুলছে। অমনি রঞ্জুর চোখ জলজল করে উঠল। ভারী সুন্দর শার্টিং তো, যা দেখি। বাপ্পার ইচ্ছে ছিল না, বলল, সঙ্গে তো টাকা নেই। আরে আমরা তো কিনবো না, শুধু দেখবো। যদি নাই কিনি তাহলে শুধু শুধু দেখে লাভ কি? আহা, না কিনলে বুঝি দেখতে নেই? ওদের ওই রকম কথাবার্তা বলতে দেখে দোকানদার হাতের ইশারায় ডাকল। রঞ্জু তো হুড়মুড় করে এগিয়ে গেল, বাপ্পা গেল পিছু পিছু। দোকানদার খুব যত্ন করে শার্টিংগুলো দেখালো, ফিস ফিস করে বলল, ইম্পোর্টেড গুডস। তা তো বটে, নইলে এত ভালো কাপড়। কত করে মিটার? হাউ মাচ? यस सर, 30 रुपीज ओनली। রঞ্জুর দু চোখ আবার লোভে জলজল করে উঠল। কিনতে খুব ইচ্ছে করছে, কিন্তু সঙ্গে টাকা নেই। এদিকে কখন পাশের দোকানগুলো থেকে কয়েকজন যে তাদের ঘিরে ধরেছে রঞ্জু তা খেয়াল করেনি, কিন্তু বাপ্পা লক্ষ্য করেছে। সে লুকিয়ে রঞ্জুর গায়ে একটা চিমটি কাটল, অর্থাৎ সাবধান। ফিসফিস করে বলল, দর করিস না এখন, পালিয়ে চল। রঞ্জু ইশারা বুঝল, আর কথা না বাড়িয়ে দোকান থেকে রাস্তায় নামল। কিন্তু জনা তিনেক লোক তাদের দিকে তাকিয়েই রইল, যেন লক্ষ্য করতে লাগলো কোথায় যায়। এখন ফেরাটা ঠিক হবে না, সামনের দিকে পা চালা। চলতে চলতে রঞ্জু বলল, শার্টের কাপড়গুলো কিন্তু ভালোই ছিল। ওই পিঙ্ক কালারটা, ওবেলা টাকা নিয়ে আসবো। হ্যাঁ। বাপ্পা কোনো উত্তর দিল না, চুপচাপ হাঁটতে লাগল। হঠাৎ পিছনে পায়ের শব্দ। মনে হলো কেউ যেন তাদের পিছু নিয়েছে। ফিরে তাকাতেই দেখল সেই তিনজন লোক। তারা দুর্বোধ্য ভাষায় হাত নেড়ে এদের থামতে বলল। বাপ্পা ভুরু কুঁচকে দাঁড়িয়ে পড়ল। ওরা তখন কাছে এগিয়ে এলো, পরনে লুঙ্গি, গায়ে গেঞ্জি। তিনজনেই বেশ লম্বা। ওদের একজন হাসতে হাসতে বোধহয় তামিল আর ভাঙা ইংরেজি ভাষা মিশিয়ে বললে, তোমরা চলে এলে কেন? 30 রুপিজে যদি বেশি মনে হয় তাহলে নয় 2 টাকা কমই দেবে। কিনতাম, কিন্তু নো মানি। ওদের মধ্যে একজন সিগারেটে লম্বা টান দিয়ে বলল, তোমরা কোথা থেকে আসছো? আমরা ট্যুরিস্ট, কন্যাকুমারী থেকে কলকাতায় ফিরছি। তা এখানে কেন? আমাদের বগি স্টেশনে রয়েছে, আমরা দুজন ঘুরতে বেরিয়েছি। বগিতে অনেক লোক আছে? অ্যাটলিস্ট 40, অন্তত 40 জন। তারা কি করছে? রেস্ট নিচ্ছে। ওকে, তোমরা বলছো টাকা নেই, টাকা উপায় করতে চাও? সার্ভিস?
রঞ্জু অবাক হয়ে বাপ্পার দিকে তাকালো। থ্যাঙ্কস বাট নট নাও, উই আর স্টুডেন্টস। আমরা এখন পড়াশোনা করি, চাকরি করব না। এই কথা শুনে ওরা নিজেদের মধ্যে একটু হাসাহাসি করল। তারপর ওদের মধ্যে সবচেয়ে ঢ্যাঙা লোকটা বলল, ঠিক আছে, ওবেলা টাকা নিয়ে এসো, আরও ভালো কাপড় দেখাবো। রঞ্জুর চোখ দুটো আবার জলজল করে উঠল, বলে উঠল, আরও ভালো। ইয়েস, ফার বেটার কোয়ালিটি। ওকে। তোমরা আসবে তো? তোমাদের না হয় 20 টাকা মিটারেই দিয়ে দেবো। হ্যাঁ, নিশ্চয়ই আসবো। কখন আসবে? অ্যাট 5:05 আর ঘোরা হলো না। বেলা তখন 12টা বাজে, নাওয়া খাওয়ার সময় হয়েছে। ওরা স্টেশনে ফিরে এলো। সারা পথ বাপ্পা গম্ভীর, একটি কথাও বলল না। প্ল্যাটফর্মে এসে বগিতে উঠতে যাবে, দেখে সেই কালো কুকুরটা কখন তাদের পিছু পিছু এসে লেজ নাড়ছে। বাপ্পা আরেকটা বিস্কুট দিল। তারপর খাওয়া হয়ে গেলে যখন দেখল কুকুরটা তখনও প্ল্যাটফর্মে বসে ওদের বগির দিকে হাঁ করে চেয়ে রয়েছে, তখন নিজের পাতের এঁটো মাংস ভাত কুকুরটাকে খেতে দিল। কুকুরটা যেভাবে হাউ হাউ করে এক নিঃশ্বাসে ভাতগুলো খেয়ে ফেলল, তাতে বাপ্পার আবার মনে হলো বেচারি অনেক দিন খেতে পায়নি। ইস, আহারে। বেলা তখন প্রায় 2:30। খাওয়া দাওয়া সেরে সবাই গাড়ির মধ্যে যে যার বাঙ্কে শুয়ে ঘুমাচ্ছে। বাপ্পা আর রঞ্জু দুজনে দুটো বাঙ্ক দখল করে ডিটেকটিভ বই পড়ছে। ইভা শুয়েছিল নিচে মায়ের পাশে, তার হাতেও একটা বই, ড্রাকুলার। একসময় উপরের দিকে তাকিয়ে সে বললে, আচ্ছা বাপ্পাদা, তুমি ড্রাকুলা বিশ্বাস করো? সত্যিকারে ড্রাকুলা তো ছিল অভিজাত বংশের, প্রেতাত্মার সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। কিন্তু এই যে দুপাশে দাঁত দিয়ে রক্ত চুষে নেওয়া, ওসব আমি বিশ্বাস করি না। তুমি তো কিছুই বিশ্বাস করো না, ভূতও না। আজ পর্যন্ত ভূত দেখারই সৌভাগ্য হয়নি। আমার সঙ্গে যাদের বারবার দেখা হয়েছে তারা চোর ডাকাত। সেই সন্ন্যাসী আর সাধুর ঘটনাটা বলেছিলাম না, মনে আছে তো? উফ, মনে থাকবে না আবার? কি সাংঘাতিক। এমনি সময়ে দুপুরের নিস্তব্ধ প্ল্যাটফর্মে কুকুর ডেকে উঠল। বাপ্পা আর রঞ্জু তড়াক করে উঠে বসল। হঠাৎ অমন করে কুকুর ডাকছে কেন? যেন সন্দেহজনক কাউকে দেখেছে। দুজনেই বাঙ্ক থেকে নেমে দরজার কাছে ছুটে গেল। সেই রোগা কুকুরটা এখনো যায়নি। প্ল্যাটফর্মের পিছনের দিকে কোনো এক অদৃশ্য শত্রুর উদ্দেশ্যে একটানা চেঁচিয়েই যাচ্ছে। ওই দেখ বাপ্পা, একজন লোক ছুটে পালাচ্ছে। আরে, সকালে সেই লম্বা লোকটা না? বাপ্পা লাফ দিয়ে প্ল্যাটফর্মে নামল। কুকুরটা বাপ্পাকে দেখেই কুই কুই করে লেজ নাড়তে লাগলো। ধুর, লোকটা বোধহয় আমাদের খোঁজেই এসেছিল, হয়তো ভালো শার্টিংও এনেছিল। হতভাগা কুকুরটা শুধু শুধু তাড়ালো। বাপ্পা কোনো উত্তর দিল না। যতক্ষণ সেই লোকটাকে দেখা যায় ততক্ষণ দেখতে লাগলো। তারপর উঠে এলো গাড়িতে। আবার দুজনে উঠে বসলো যে যার বাঙ্কে। রঞ্জু ডুবে গেল ডিটেকটিভ বইয়ের মধ্যে, কিন্তু বাপ্পা চোখ বুজিয়ে শুয়ে রইল। একটু পরে ইভার গলা পাওয়া গেল। বাপ্পাদা, একটা জিনিস দেখে যাও। ইভা কখন যে ড্রাকুলা পরিত্যাগ করে জানলার ধারে গিয়ে বসেছিল কেউ তা খেয়াল করেনি। বাপ্পার মনে এখন সবসময়ই খটকা,
কিছু যেন ঘটতে যাচ্ছে। তাড়াতাড়ি নেমে এলো। রঞ্জু বোনের কথায় গুরুত্ব দিল না, বই পড়তেই লাগলো। ইভা বললে, দেখো, কার এক পাটি স্লিপার কুকুরটা মুখে করে এনেছে। বাপ্পা দেখল সেই রোগা কালো কুকুরটা এক পাটি স্লিপারকে প্ল্যাটফর্মের ওপাশে শুয়ে শুয়ে চিবোচ্ছে। বাপ্পা নেমে গেল। কুকুরটা স্লিপারটা ফেলে দিয়ে উঠে দাঁড়িয়ে লেজ নাড়তে লাগল। বাপ্পা পা দিয়ে স্লিপারটা নেড়ে ছেড়ে দেখতে লাগলো। এমনি সময় গাড়ির মধ্যে থেকে ভারী গলায় কে যেন জিজ্ঞেস করল, কে দেখছো বাপ্পা সাহেব? বাপ্পা ফিরে দেখল জানলার ধারে বসে চুরুট খাচ্ছেন মিস্টার দফাদার। যেমন লম্বা চওড়া চেহারা, তেমনি গুরুগম্ভীর স্বর। ইনি একজন পুলিশ অফিসার। ইনিও বাপ্পাদের সাথেই একই গাড়িতে সপরিবারে কন্যাকুমারী বেড়াতে গিয়েছিলেন। বাপ্পা এগিয়ে এসে বলল, এক পাটি স্লিপার কুকুর মুখে করে এনেছে। তা এত খুঁটিয়ে কি দেখছো? না, তেমন কিছু নয়, তবে স্লিপারটা ছেঁড়া বা পুরনো নয়, প্রায় নতুন। দেখো, গাড়িরই কোনো ভদ্রলোকের স্লিপার কুকুরটা মুখে করে নিয়ে গেছে কিনা। স্লিপারটা লোকের নয়, অল্প বয়সী ছেলের। একই ব্যাপার। দরজা খোলা ছিল, কুকুরটা কখন ঢুকে এক পাটি মুখে করে নিয়ে পালিয়েছে। এখন সে বেচারি চটি কিনবে কোথায়? বাপ্পা এবার গাড়িতে উঠে এসে মিস্টার দফাদারের কাছে গিয়ে দাঁড়াল। এসো, বসো, টফি খাবে? বাপ্পা হাত পাতল। আচ্ছা কাকাবাবু, স্লিপারটা যদি গাড়ির কারণ না হয়? পুলিশ অফিসারের চুরুট টানা বন্ধ হয়ে গেল। ভুরু কুঁচকে বললেন, হঠাৎ এমন কথা ভাবছো কেন? এমনি বলুন না, তাহলে কি হতে পারে? তাহলে বুঝতে হবে সিরিয়াস কিছু। আপনি বলতে চাইছেন কোনো ছেলেকে তাহলে জোর করে ধরে নিয়ে যাওয়ার সময় স্লিপারটা পা থেকে খুলে গিয়েছে? এক্স্যাক্টলি। তবে তুমি দুপুরবেলায় কে কাকে ধরে নিয়ে যাবে এসব ভাবছো কেন? এখানে আমরা এতগুলো লোক রয়েছি। রঞ্জু এই সময় কাছে এসে দাঁড়ালো। জায়গাটা তো নির্জন, আর ওই দিকটা দেখুন, ওই লেভেল ক্রসিং এর ওপারে শুধু জঙ্গল, একটি লোক নেই। লোক যা তা এই গাড়িতে। তা যদি আমাদের গাড়ির ওপর কেউ নজর রাখে আর ওই দিক দিয়ে কোনো ছেলেকে মুখ বেঁধে জোর করে কেউ ধরে নিয়ে যায়, তাহলে কি সেটা খুব অসম্ভব? না, তা অসম্ভব নয়, কিন্তু কেন? বাপ্পা সে কথার উত্তর না দিয়ে আস্তে আস্তে নিজের জায়গায় চলে এলো। বাপ্পার মুখের অবস্থা দেখে রঞ্জু ঘাবড়ে গেল। নিচু গলায় বললে, তুই কি কিছু সিরিয়াস ব্যাপার চিন্তা করছিস বাপ্পা? না, শুধু ভাবছি ও বেলার ওই লোকটার কথা। লাইনের পাড়ে এসে দাঁড়িয়েছিল কেন? কেন, কাপড় দেখাতে? বাজে কথা বকবি না। ওর সঙ্গে কোনো কাপড় ছিল না, তা তো দেখতেই পাওয়া গেল। মা, তবে? বাপ্পা সে কথার উত্তর না দিয়ে বাঙ্কে উঠে বসল। মিনিট 15 পর বাপ্পা বললে, তুই কি সত্যি সত্যি বিকেলে শার্টের কাপড় কিনতে যাবি? বাহ, যাব না। সেই যে লোকটা বলল আরো ভালো কাপড় দেখাবে, তাকে তো কথা দিলাম। বাপ্পা একটু চুপ করে থেকে বললে, বাবা মাকে সব ব্যাপারটা জানিয়ে যাস। তা তো যেতেই হবে, নইলে টাকা পাবো কোথায়? বিকেলে জোর এক পশলা বৃষ্টি হয়ে গেল। তারপর ওরা বেরোতে গেলে রঞ্জুর মা বারণ করলেন। বললেন, অজানা অচেনা জায়গা, তার উপর বৃষ্টি বাদল, অন্ধকার হয়ে আসছে, কি দরকার জামা কাপড় কিনতে যাওয়ার? বারে,
তিরুনেলভেলির কিছু স্টকে রাখবো না আমি? মা তবু আপত্তি করতে লাগলেন। রঞ্জু বললে, কাছেই তো দোকান মা, এক্ষুনি চলে আসবো। বাপ্পা কিন্তু চুপ। যাবার জন্যে জেদও ধরল না, যাব নাও বলল না। তার মনে তখন একটা কথাই ঘুরছে, হারানো এক পাটি স্লিপারের খোঁজ কেউ কিন্তু এতক্ষণেও করল না। স্টেশন থেকে বেরিয়েই বাপ্পা বললে, তোর কাছে একটু কাগজ আছে? কেন, কাগজ কি হবে তোর? সে কথার উত্তর না দিয়ে বাপ্পা বললে, তুই একটু দাঁড়া। এই বলে এক দৌড়ে গাড়িতে ফিরে এসে খাতার পাতা ছিঁড়ে তাড়াতাড়ি কি যেন লিখল। তারপর কাগজটা মুড়ে চলে এলো প্ল্যাটফর্মের কোণে, যেখানে ট্রেনের ঠাকুররা রান্না করছে। হেড ঠাকুরের সঙ্গে বাপ্পার বেশ ভাব। তাকে চুপি চুপি বলল, আমরা একটু বেড়াতে যাচ্ছি। যদি শোনো রাত 8টা পর্যন্ত আমরা ফিরিনি, তাহলে এটা রঞ্জুর বাবাকে দিও। ফিরতে দেরি করো না খোকা বাবু, 9টার মধ্যে খাওয়া দাওয়া শেষ করতে হবে, 10টায় গাড়ি ছেড়ে যাবে। বলে চিরকুটটা ট্যাঁকে গুঁজে রাখল। বাপ্পা রঞ্জুকে কিছু বলল না। দুজনে তাড়াতাড়ি দোকানগুলোর দিকে হাঁটতে লাগলো। 20 টাকা মিটার নেবে, মাকে তা বলিনি, বলেছি 30 টাকায়। এ মিথ্যেতে দোষ নেই, কি বলিস? বাপ্পা উত্তর দিল না। আমার কিন্তু পিঙ্ক কালারটাই পছন্দ। রঞ্জু বাপ্পার দিকে তাকালো। বাপ্পা এবারও কিছু বলল না, বড্ড গম্ভীর হয়ে আছে। তুই কি এত ভাবছিস বলতো বাপ্পা? কাদা বাঁচিয়ে বাপ্পা ছোট্ট একটা লাফ দিল। ভাবছি লোকগুলো ওবেলা হঠাৎ চাকরির কথা বলল কেন? হে তো সোজা কথা, পৃথিবী শুদ্ধ লোক জানে বাঙালিরা খুব ইন্টেলিজেন্ট। উত্তরটা যে বাপ্পার মনোপুত হলো না তা ওর মুখ দেখেই বোঝা গেল। কিন্তু আমাদের যে চাকরি করার বয়স হয়নি, তা তো ওরা বোঝে বল। তাহলে এমন চাকরি যা আমাদের বয়সী ছেলেদের দিয়ে করানো যায়। হ্যাঁ নিশ্চয়ই। কি সে চাকরি? বাড়ির বয় কিংবা দোকানের সেলসম্যান? এ মা, এমন কথা ওরা ভাবলো কি করে? আমরা ছাত্র, আর আমরা করব কিনা দোকানের কাজ? দ্যাটস দ্য পয়েন্ট। তবে ওরা কোন চাকরির লোভ দেখালো? হয়তো ওদের জানাশোনা কারো বড় অফিস আছে, সেখানে অ্যাপ্রেন্টিস। তুই একটা বুদ্ধু, শোন তোর চেয়েও। এই অজপাড়াগায় বড় অফিস? রঞ্জুর আত্মসম্মানে লাগলো। একটু ঝাঁজের সঙ্গে বলল, উফ, এখানে কেন? ব্যাঙ্গালোর কিংবা মাইসোরে এমন জানাশোনা বড় অফিস থাকতে পারে না? এদেশে কি ছেলের অভাব যে চাকরির জন্য আমাদের মতো দুটো উটকো ছেলেকে ব্যাঙ্গালোর পাঠাবে? তাছাড়া ওদের লাভ কি? কথা বলতে বলতে ওরা সেই দোকানগুলোর কাছে এসে পড়ল। কিন্তু দেখল একটা দোকানও খোলা নেই। আশ্চর্য! আশ্চর্য আর কি, বৃষ্টি বাদলায় বাবুরা দোকান খোলেননি, শুধু শুধু হয়রানি। তোর দুজনে এদিক ওদিক তাকালো, না, কেউ কোথাও নেই। তাহলে এবার তাহলে ফেরা যাক। কথাটা বাপ্পা বেশ উৎসাহের সঙ্গেই বললে, যেন সে ফিরতেই চায়। কিন্তু রঞ্জু খুব দমে গেল। কি সুন্দর শার্টিংগুলো ছিল। আমাদের শার্টের কালেকশনে তিরুনেলভেলির একটা। কথা শেষ হলো না, রঞ্জু আনন্দে লাফিয়ে উঠল। ওই একটা টাঙ্গা আসছে না? বাপ্পাও দেখল। তাই তো, এখানে আবার টাঙ্গা আছে নাকি? টাঙ্গাটা এসে তাদের সামনে দাঁড়ালো। গাড়োয়ানের মাথায় অদ্ভুত একটা রঙিন উঁচু টুপি, নানা রংচং করা, যেন সার্কাসের ক্লাউন। ওদের দেখে গাড়োয়ানটা হাসল, গাড়িতে উঠতে ইশারা করল। গাড়িতে উঠবো কেন? কেউ কারো ভাষা বোঝে না। গাড়োয়ান হাত আর মুখের ভঙ্গিতে বুঝিয়ে দিল তাদের জন্যেই টাঙ্গা এসেছে। 2 কিলোমিটার দূরে ওদের গোডাউন,
সেখানে ভালো ভালো শার্টিং মজুত করা আছে। আর কথা না বাড়িয়ে রঞ্জু তড়াক করে গাড়িতে উঠে পড়ল। বাপ্পা তখনও কিন্তু কিন্তু করছে, মুখে দুশ্চিন্তার ছাপ। তবু তাকে উঠতে হলো। না উঠে উপায় নেই। টাঙ্গা চলতে শুরু করল। মাথার উপর আবার মেঘ ঘন হয়ে উঠেছে। গাছের পাতায় পাতায় ঝোড়ো হাওয়ার তীব্র শব্দ। বাপ্পা তাকিয়ে দেখল, রাস্তায় জনমানবের সাড়া নেই। শুধু তাদের টাঙ্গাটা ঘোড়ার খুরের শব্দ তুলে চারিদিক চকিত করে ছুটে চলেছে। এ যে তাদের কোথায় নিয়ে যাচ্ছে, ছেলে মানুষ হলেও বাপ্পার তা বুঝতে বাকি নেই। নিশ্চিত বিপদের মুখে জেনে শুনে এভাবে ঝাঁপিয়ে পড়ার মতো বোকামি আর কি হতে পারে। বাপ্পা সবই বুঝতে পারছে, কিন্তু এমন এক একটা অবস্থার সৃষ্টি হয় যখন আর পিছুবার উপায় থাকে না। হঠাৎ এই টাঙ্গার আবির্ভাব, ওই বিদঘুটে টুপি পরা গাড়োয়ান, তার কালো মুখে সাদা দাঁত বের করা হাসি, আর মনের আনন্দে মাঝে মাঝে দাঁড়িয়ে উঠে ঘোড়ার পিঠে চাবুক মারা, এ সবই যা প্রমাণ করে তা মোটেই সহজ ব্যাপার নয়। তবু বাপ্পার টাঙ্গায় না উঠে উপায় ছিল না। অবাধ্য হলে ওই গাড়োয়ানটা একলাই বল প্রয়োগ করত। বাপ্পা এখন বুঝতে পারছে ভুল সে নিজেও কম করেনি। পাছে রঞ্জুর বাবা মা বোনের সামনে তাকে ভীতু বলে, এই জন্যে রঞ্জুর কথায় তখন বাধা দিতে পারেনি। তবু তার উচিত ছিল গোড়া থেকে তার যা যা সন্দেহ হয়েছিল তা পরিষ্কার রঞ্জুকে খুলে বলা, তাকে জানিয়ে দেওয়া বিকেলে জামার কাপড় দেখতে যাওয়া মানে কিন্তু নির্ঘাত বিপদে পড়া। বিপদটা যে কিসের তা অবশ্য বাপ্পা নিজেও জানে না, কিন্তু সে যদি বন্ধুকে স্পষ্ট করে তার মনের আশঙ্কার কথা বলতো, বন্ধু তাহলে নিশ্চয়ই এভাবে আসতে সাহস পেত না। আসন্ন এই বিপদের জন্য বাপ্পা এখন নিজেকেই দায়ী করছে। টাঙ্গা ছুটছে তো ছুটছেই, এই কি 2 কিলোমিটার পথ, কিন্তু বলার কিছু নেই, জিজ্ঞেস করার কিছু নেই। বলির পাঁঠাকে যেমন কসাই টানতে টানতে হাড়ি কাঠের দিকে নিয়ে যায়, এদেরও তেমনি নিয়ে যাওয়া হচ্ছে। উপায় নেই, উপায় নেই, উপায় ছিল। বাপ্পা যেখানে বসেছিল ইচ্ছে করলে সে ছোটন্ত টাঙ্গা থেকে টুপ করে লাফিয়ে পড়তে পারত, গাড়োয়ান টেরও পেত না। তারপর ছুটতে ছুটতে কোনো রকমে গাড়িতে ফিরে গিয়ে খবর দিতে পারলেই হতো। কিন্তু রঞ্জুকে ফেলে বাপ্পা পালাতে পারল না। ও তো মনের আনন্দে বসেছে গিয়ে গাড়োয়ানটার পাশে। একটু পরে একটা গির্জার চূড়ো দেখা গেল। টাঙ্গার গতি কমে এলো। গির্জাটা স্পষ্ট হয়ে উঠল। বাপ্পা দেখল এত বড় গির্জা এর আগে কখনো তার চোখে পড়েনি, কিন্তু গির্জাটা খুবই পুরনো, অনেক জায়গায় ফাটল ধরেছে। পরিত্যক্ত গির্জা, এখানে যে কত কাল লোকে আসেনি তা সহজেই বুঝতে পারা যায়। টাঙ্গা এসে সেই গির্জার সামনে দাঁড়ালো। এইবারে যা ঘটবার তা ঘটবে। বাপ্পা স্পষ্ট লক্ষ্য করল গাড়োয়ানের মুখটার কি অস্বাভাবিক পরিবর্তন হয়েছে এরই মধ্যে। গম্ভীর, থমথমে, রাগ রাগ। বুঝতে পারল এইবার এমন কিছু বলবে যা তারা করতে বাধ্য হবে। টাঙ্গা থামতেই রঞ্জু বললে, এ কি, কোথায় আনলে? কোথায় তোমাদের গোডাউন? গাড়োয়ান সে কথার উত্তর দিল না, শুধু গম্ভীর গলায় বলল, গেট ডাউন। দুজনেই নামল আর
সঙ্গে সঙ্গে গির্জার ভেতর থেকে সকালের সেই লোক দুটো বেরিয়ে এলো। তাদের মুখে হাসি নেই, কথা নেই। একজন এগিয়ে গেল রঞ্জুর দিকে, আর একজন এগিয়ে এলো বাপ্পার দিকে। বাপ্পা বুঝতে পারল ক্লোরোফর্ম করবে। ওই যে রুমাল, ওই যে কেমন মিষ্টি ঝাঁঝালো একটা গন্ধ। রুমালটা এগিয়ে আসছে তার নাকের কাছে। কি আশ্চর্য! সব জেনেও বাধা দেওয়ার উপায় নেই, বাধা দিলেও নিষ্কৃতি নেই। তার চেয়ে বাপ্পা ঢলে পড়ল। বিকেল ফুরিয়ে সন্ধে নামল। আকাশে মেঘ থমথম করছে, চারিদিক অন্ধকার। বাপ্পারা এখনো ফেরেনি। বাবার মন চঞ্চল, মা ছটফট করছে, অথচ কাউকে কিছু বলতে পারছেন না। বললেই গাড়ির অন্য সকলে স্রোত বাক্য দেবে, আসবে আসবে, এত চিন্তা কেন? কিন্তু মা বাবার মন অত সহজে কি নিশ্চিন্ত হতে পারে? রঞ্জুর বাবা সারা বগিতে গম্ভীরভাবে ঘুরে বেড়াচ্ছেন আর একটার পর একটা সিগারেট খেয়ে যাচ্ছেন। এক একবার চলে আসছেন নিজেদের কূপে। এখনো ফেরেনি? না, কি যে হলো ওদের? 7টা তো বেজে গেল। রঞ্জুর বাবা গুম হয়ে থাকেন, আবার পায়চারি করেন, আর বারে বারে তাকান প্ল্যাটফর্মের দিকে। জমাট অন্ধকার। ওই অন্ধকারের ভেতর থেকে ছেলে দুটো কখন হাসতে হাসতে বেরিয়ে আসবে? আসবে তো। হ্যাঁ গো, কি হলো? কোথায় গেল ওরা? মাও আর বসে থাকতে পারছেন না, উঠে এসেছেন, মুখ কালি বর্ণ। রাত 7:30। রঞ্জুর বাবা আর গাড়ির মধ্যে বসে থাকতে পারলেন না, নেমে পড়লেন প্ল্যাটফর্মে। টর্চ ফেলে এগোতে লাগলেন, যদি ওদের দেখা যায়। কিছুক্ষণের মধ্যেই সমস্ত গাড়িতে ছড়িয়ে পড়ল কথাটা, বাপ্পা রঞ্জু হারিয়ে গেছে। দেখতে দেখতে সবাই নেমে এলো প্ল্যাটফর্মে, এসে দাঁড়ালো রঞ্জুর বাবার পাশে। সেই পুলিশ অফিসার মিস্টার দফাদারও ব্যস্ত হয়ে নেমে এলেন। আচ্ছা, কি ব্যাপার, আমায় একটু বলবেন? রঞ্জুর বাবা কাঁদো কাঁদো হয়ে সব ঘটনা খুলে বললেন। শুনে মিস্টার দফাদার গম্ভীর হয়ে গেলেন। এসব জায়গায় বেশ কিছু স্মাগলার আছে, সাংঘাতিক তারা। শুনেছি অল্প বয়সী ছেলেদের চুরি করে আটকে রাখে, তারপর তাদের দিয়ে স্মাগলিংয়ের কাজ করায়। যাই হোক, এখনই আমাদের বেরিয়ে পড়তে হবে। কোন পথে গেছে জানেন? কিচ্ছু জানি না, কিচ্ছু জানি না। এমনি সময় হেড ঠাকুর এসে রঞ্জুর বাবার হাতে একটা চিরকুট দিল। খোকা বাবু এইটা দিয়ে গেছে। কোন খোকা বাবু? বাপ্পা খোকা বাবু। রঞ্জুর বাবা তাড়াতাড়ি চিরকুটটা খুলে ফেললেন। কিছুই নেই, শুধু একটা নকশা, স্টেশন। তারা চিহ্ন দিয়ে পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ দেখানো। দক্ষিণের কাঁচা রাস্তাটা তারা চিহ্ন দিয়ে বিশেষ করে বুঝিয়ে দেওয়া হয়েছে। তারপর গাছের নিচে টিনের ছাউনির দোকানগুলো। একটাতে দেখানো হয়েছে নতুন কাপড়ের থান ঝুলছে। বাহ, এই তো ডিরেকশন। পুলিশ অফিসার উৎসাহিত হলেন। দাঁড়ান, রিভলভারটা নিয়ে আসি। আর টর্চ আছে? সঙ্গে সঙ্গে জনা কুড়ি প্যাসেঞ্জারের হাতে টর্চ জ্বলে উঠল। সবাই রেডি? মিস্টার দফাদার রিভলভার হাতে নেমে এলেন। আসুন আপনারা,
কুইক! ঘড়িতে তখন 8:15। অন্ধকার একটা ঘরের মতো জায়গায় বাপ্পা আর রঞ্জু চুপচাপ বসে। স্যাঁত স্যাঁতে মাটি। ঘরটা যে মাটির নিচে তা বুঝতে বাকি ছিল না। একটা ভাঙা সিঁড়ি আছে ওপরে ওঠার, কিন্তু সিঁড়ির মুখ বন্ধ। কিসে বন্ধ তা ঠাউর হয় না। টাঙ্গা থেকে নামার পর সেই যে লম্বা লোকটা মুখে রুমাল চেপে ধরল, সেই পর্যন্ত মনে পড়ে। তারপর সব অন্ধকার। জ্ঞান হবার পর বাপ্পা উঠে বসল। তখনও তার মাথা ঝিমঝিম করছে, শরীরটা দুর্বল, পড়ে যাচ্ছে। ওদিকে রঞ্জুর জ্ঞান ফিরেছে। কে? আমি কোথায়? কোথায় আমি? আমি কোথায়? বাবা, মা, বাবা, কোথায় তোমরা? আমি কোথায়? উঠে দাঁড়াতে গেল বেচারি রঞ্জু। সে প্রথমে খুব চিৎকার করেছিল, কে আছো? বাঁচাও, বাঁচাও আমাদের! কে আছো? বাঁচাও, বাঁচাও আমাদের! যদি বাইরে কেউ শুনতে পায়। কিন্তু বন্ধ দরজা ঠেলে সে শব্দ বাইরে পৌঁছায়নি। এখন আর চিৎকার করতে পারছে না, ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে। মা, মা গো, কোথায় তুমি? কিন্তু বাপ্পা চিৎকার করল না একবারও। তার চোখে এক ফোঁটা জল নেই। সে জানে যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ। যতক্ষণ মানুষ বেঁচে থাকে ততক্ষণই সে বাঁচার আশা করতে পারে। বাপ্পা দেখল বসে বসে কাঁদলে চলবে না। সেই বদমাইশ লোকগুলো নিশ্চয়ই আবার আসবে। তারপরেই তাদের আসল কাজ শুরু হবে, যে উদ্দেশ্যে তাদের ধরে আনা। কিন্তু উদ্দেশ্যটা যে কি বাপ্পা বুঝতে পারেনি। যাই হোক, সে কোনো রকমে দেওয়াল ধরে উঠে দাঁড়ালো। ভাগ্যিস টর্চটা এনেছিল। টর্চ ফেলে চারিদিকে দেখল। পুরনো ইটের গাঁথনি, দেওয়াল নুনা ধরা, যেন পুরনো কবরখানা। বেরোবার কোনো উপায় নেই। তাহলে এইখানেই সারা রাত্রি, হয়তো পরের দিন কি তার পরের দিনও মুখ থুবড়ে পড়ে থাকতে হবে। একথা মনে হতেই খুব ঘামতে লাগলো। শরীর এলিয়ে পড়তে লাগলো। অজ্ঞান হবার আগে মানুষের কি এই রকম অবস্থা হয়? স্টেশন এখান থেকে কত দূর? রাতই বা এখন কত? তাদের গাড়ি কি ছেড়ে দিয়েছে? ভাবতে ভাবতে বাপ্পার শরীর অবসন্ন হয়ে এলো। এমনি সময় কোথায় যেন অস্পষ্ট কুকুরের ডাক শোনা গেল। শব্দটা যেন ক্রমশ এগিয়ে এলো। ডাকটা কি সিঁড়ির ওপর এসে থামল? বাপ্পা আবার কান খাড়া করে উঠে বসল। এবার মনে হলো সিঁড়ির মুখে কুকুরটা যেন আঁচড়াচ্ছে। বাপ্পা লাফিয়ে উঠল। রঞ্জু, নিশ্চয় আমাদের সেই কুকুরটা। বলে রঞ্জুর হাত ধরে জোরে টান দিল। আতো আতো আতো, আহ আহ। কুকুরটার ডাকে সাড়া দিতে চেষ্টা করলো বাপ্পা, কিন্তু ক্লান্ত স্বর বাইরে বেরোল না। ছিটকে ফিরে এলো। কুকুরটা তখনও পা দিয়ে কিছু একটা সরাবার চেষ্টা করছিল। বাপ্পা কোমরে গোঁজা গুলি বের করে দুটো বাটুল ছুড়ল, যদি কুকুরটা বুঝতে পারে। বাটুল দুটো শক্ত কিসে যেন ধাক্কা খেল, তারপর গুঁড়িয়ে মাটিতে ঝরে পড়ল।
সঙ্গে সঙ্গে মাটি আঁচড়ানোর শব্দ থেমে গেল। কুকুরের ডাকও নেই। হায় হায় রঞ্জু, কি ভুলই করলাম রে। কুকুরটা শব্দ শুনে নিশ্চয়ই ভয়ে পালিয়ে গেছে। ইস! বাপ্পা দু হাত মুঠো করে নিজের চুল ছিঁড়তে লাগলো। রঞ্জু সান্ত্বনা দিয়ে বলল, কুকুরটা যদি সত্যিই আমাদের সেই কুকুর হয় তাহলে সে আর ভয় পেয়ে পালাবে না, আবার আসবে, দেখিস। এই কথায় বাপ্পা যেন অনেকখানি ভরসা পেল। অন্ধকারে সিঁড়ির মুখের দিকে তাকিয়ে রইল। কুইক! আর মাত্র 1 ঘন্টা সময় ট্রেন ছাড়তে। কুইক কুইক, ফলো মি! কুইক তো, কিন্তু নকশার চিহ্ন এই পর্যন্তই। এই সেই দোকানগুলো, সব দোকানই বন্ধ, জনপ্রাণীর সাড়া নেই। কোথায় খুঁজবে ওদের? দাঁড়ালে চলবে না, দাঁড়ালে একদম চলবে না। চলুন এগোই, যা হোক একটা সূত্র পাওয়া যাবেই। কিন্তু হায়, কোন দিকে এগোবে? দুদিকে দুটো রাস্তা চলে গেছে যে। এক মুহূর্ত মিস্টার দফাদার থমকে দাঁড়ালেন। তারপরেই বললেন, আচ্ছা, 10 জন বাঁ দিকে যান আর 10 জন আমার সঙ্গে আসুন। আমরা ডান দিকে দেখছি। আমরা ওদিকটা চলো, ওদিকটা চলো। ঠিক আছে, তোমরা বাঁ দিকটায় যাও, আমরা ডান দিকটায় যাচ্ছি। ঠিক আছে, ঠিক আছে। লেটস গো, লেটস গো। সেই রকমই করার জন্যে, অর্থাৎ কে কোন দিকে যাবে, দুটো ব্যাচ তৈরি হচ্ছে। হঠাৎ দেখা গেল দূরে অন্ধকারে হিংস্র প্রাণীর চোখের মতো কি যেন জ্বলছে। সবাই ভয়ে আঁতকে উঠল। কি ওটা? মিস্টার দফাদার রিভলভার বের করলেন। ইতিমধ্যে সেই জ্বলন্ত চোখ দুটো যেন শূন্যে ভাসতে ভাসতে কাছে এসে পড়েছে। সঙ্গে সঙ্গে 20টা টর্চের আলো তাকে চারিদিক থেকে বিদ্ধ করল। না, ভয়ের কিছু নেই। একটা রোগা লিকলিকে কালো কুকুর। কুকুরটা কোনো ডাকাডাকি করল না। মিস্টার দফাদারের পায়ের কাছে একবার ঘুরেই যেদিক থেকে এসেছিল সেদিকে ছুটতে লাগলো। খ্যাপা কুকুর নাকি? লোকে ইট পাটকেল কুড়িয়ে নিল। মিস্টার দফাদার ইশারায় ইট ছুটতে বারণ করলেন। আহা, থামুন থামুন, কুকুরটা কিছু জানাতে চাইছে, ওটাকে ফলো করে দেখা যাক। সকলেই কুকুরটার পিছু পিছু ছুটতে লাগলো। কিন্তু মুশকিল হলো, মাঝে মাঝে কুকুরটা যে কোথায় অদৃশ্য হয়ে যায়, টর্চ জেলেও তার খোঁজ পাওয়া যায় না। তারপর যখন দিশেহারা হয়ে ওরা দাঁড়িয়ে পড়ে, তখনই দেখে কুকুরটা ঠিক ওদের সামনে আস্তে আস্তে ছুটছে। তার লেজটাও অদ্ভুত, কুণ্ডলি পাকানো। কিছুক্ষণ পরে কুকুরটা তাদের যেখানে এনে ফেলল, সেটা পুরনো মস্ত একটা গির্জা। আর তার পাশেই টর্চের আলো পড়ল। ও বাবা, এ যে একটা কবরখানা! কুকুরটা কিন্তু থামল না। ওদের একরকম টানতে টানতে নিয়ে এলো সেই গির্জার মধ্যে। তারপরে এক জায়গায়, যেখানে একটা প্রকাণ্ড কাঠ পড়েছিল, সেখানে আঁচড়তে লাগলো। তাই দেখে 20টা মানুষের 40টা হাত লেগে পড়ল। কাঠের পাটাতন সরে গেল। ভেতরে সুড়ঙ্গ, ঘুটঘুটে অন্ধকার। হঠাৎ সেই অন্ধকারের মধ্যে থেকে একটা কিশোরের কাঁপা কাঁপা আর্তস্বর ছিটকে বেরিয়ে এলো। কে 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 আছো? কে আছো? বাঁচাও, বাঁচাও আমাদের! কে আছো? বাঁচাও, বাঁচাও আমাদের! এই তো, কোনো ভয় নেই, কোনো ভয় নেই, আমরা এসে পড়েছি বলেই মিস্টার দফাদার 2-3 জনকে নিয়ে নিচে নেমে গেলেন। একে একে তোলা হলো বাপ্পা আর রঞ্জুকে। সবাই সুড়ঙ্গ থেকে সিঁড়ি দিয়ে সাবধানে উঠে আসছে। হঠাৎ মিস্টার দফাদারের টর্চের আলো গিয়ে পড়ল সুড়ঙ্গর এক কোণে। তিনি চমকে উঠলেন। হু ইজ দেয়ার?
ওখানে কে পড়ে? হ্যালো? সবাই আবার নেমে এলো। অবাঙালি একটা ছেলে, তখনও অজ্ঞান, অচৈতন্য, তার পায়ে এক পাটি স্লিপার। অন্ধকারে বাপ্পারাও দেখতে পায়নি ওকে। তিরুনেলভেলি থেকে ঠিক 10টায় ওদের গাড়ি ছেড়েছে। ওরা ঠিক সময়ের 10 মিনিট আগেই হয়তো পৌঁছাতে পারত, কিন্তু মিস্টার দফাদারের তখনও 2টো কাজ বাকি ছিল। প্রথম কাজ অবাঙালি ছেলেটিকে স্টেশন মাস্টারের কাছে জিম্মা করে দেওয়া। দ্বিতীয় কাজ স্টেশন মাস্টারের ঘর থেকেই নিজের পরিচয় দিয়ে থানায় ফোন করে সব জানানো। সব শুনে থানা জানালো এখনই সশস্ত্র পুলিশ ভ্যান যাচ্ছে। ট্রেন চলেছে মাদ্রাজের দিকে, মাদ্রাজ থেকে হাওড়া। গাড়ি শুদ্ধ সবাই ভিড় করে এসেছে বাপ্পাদের কাছে। বাপ্পার মুখে সব ঘটনা শুনছে। সবাই শিউরে উঠছে ভয়। হ্যাঁ, ভাগ্যিস কুকুরটা ছিল। কিন্তু আশ্চর্য, গির্জা থেকে ফেরার পথে কুকুরটাকে আর দেখতে পাওয়া যায়নি। কোথায় যেন অদৃশ্য হয়ে গেল।